ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সাবেক একজন নির্বাচন কমিশনার এবং বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একজন উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। জনাব সাখাওয়াত হোসেন একজন নিঃসন্দেহে একজন বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক বলবো এই জন্যই, বেশ কয়েকটি কারণ এখানে আগে উল্লেখ করে তারপর আজকের মূল ঘটনা আমি চলে আসব। তিনি তত্ত্বাবধায়ক সরকার আমলে, অর্থাৎ সেনা সমর্থিত অবৈধ একটি তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি নির্বাচন কমিশনার হয়েছিলেন। তৎকালীন নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আমরা সবাই জানি এবং অনেক কিছু আমরা প্রত্যক্ষ করেছি। বিশেষ করে আমি প্রত্যক্ষ করেছি একজন তখন পেশাদার একজন সাংবাদিক হিসাবে। জনাব সাখাওয়াত হোসেন, আপনারা কি তখন -2 ফর্মুলা করেননি? আপনারা কি সেই সব ষড়যন্ত্র করেননি যে সীমানা পুনর্নির্ধারণ করে আওয়ামী লীগকে জিতিয়ে আনেননি? এটা যখন জিতিয়ে এনেছিলেন আওয়ামী লীগকে ব্যাপকভাবে এবং বিএনপিকে ভূমিদস্ পরাজিত করেছিলেন। কিভাবে করেছিলেন? সীমানা নির্ধারণ করে। আমরা জানি প্রত্যেকটি অঞ্চলেই বা প্রত্যেকটি আসনে কিছু কিছু ইউনিয়ন থাকে, যে ইউনিয়নে হয় দেখা গেছে ব্যাপকভাবে বিএনপির ভোট, মানে পুরোটাই, আবার দেখা গেছে কোনো কোনো ইউনিয়নে আওয়ামী লীগের। ঠিক এমন ভাবে তিনি সেটাকে করেছিলেন বা তারা করেছিলেন, যেটা দেখা গেছে একটা বা দুইটা ইউনিয়ন বা তিনটা ইউনিয়ন একটা আসনের সাথে যুক্ত করে দিয়েছেন, আর একটা আসন থেকে কেটে নিয়েছেন। ঠিক এমন ভাবে যাতে আওয়ামী লীগ সুন্দরভাবে এবং ব্যাপকভাবে নির্বাচিত হয়ে আসতে পারে। বাংলাদেশে যদি, এটা এখনকার কথা বলছি না, আমি আরো 18 বছর আগের কথা বলছি, 18 বছর আগের কথা বলছি। আমরা দেখলাম 90-এর পর থেকে, অর্থাৎ 91 থেকে যে ইলেকশনগুলো শুরু হলো, সেখানে যে কটা ইলেকশন হয়েছিল সে কটা ইলেকশনে একবার বিএনপি আসছে আর একবার আওয়ামী লীগ আসছে। ঠিক এমন ভাবেই পালা বদলটা হচ্ছিল। আমরা দেখলাম যারা নির্বাচনে বিজয়ী হতেন কিংবা যারা পরাজিত হতেন তাদের 5,000, 10,000, 15,000 ভোট পার্থক্য বা ব্যবধান থাকতো। এই 5,000, 10,000, 15,000 ভোটেই ছিল আসলে নিরপেক্ষ ভোট। ঠিক এমনটা দেখে আসছি। তো তারপর থেকে যদি বলি, তত্ত্বাবধায়ক সরকার আমল 2 বছর, এই হাসিনা রেজিমের প্রায় 15 বছর। এখন আমি এখানে প্রশ্ন তুলতে পারি যে বিষয়টা, জনাব জেনারেল সাহেব বা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত সাহেব, তিনি কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে এসেছেন? আমার মনে হয় এমনটাই। এই জন্য অতি দ্রুত উচিত হবে, যদি এমনটাই হয়ে থাকে, অতি দ্রুত উচিত হবে প্রধান উপদেষ্টা মহোদয়ের উনাকে অন্য মানে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়া, অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না। কেন বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় না? কারণ এটা অনেক বিষয়, এটা অনেক গুরুত্বপূর্ণ এই হোম মিনিস্ট্রি। তার আজকের এমন একটা মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্যগুলোতে আমি আসছি। তার আগে আমি দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসানাত আব্দুল্লাহ কি বলেছেন। তিনি বলছেন এম সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে পরিষ্কারভাবে বলেছেন, যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেভাবেই গদি থেকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করবো না। ইয়েস, আপনি ভুলে গেলেন কেন? এখনো বাংলাদেশে শহীদদের রক্তের শুকায়নি, চুপ করে রক্ত এখন মাঠে ঘাটে পড়ে আছে। এম সাখাওয়াত হোসেন, আপনি কি করে আওয়ামী লীগের অ্যাডভাইজারগিরি করেন? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? আজকে যে চেয়ারটা আপনি পেয়েছেন, এই চেয়ারটা কিন্তু আপনি কখনো ভাবেননি এমন একটা চেয়ার পাবেন। এই চেয়ারটা কিন্তু পেয়েছেন আপনি এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে। আপনাকে অবশ্যই মনে রাখা উচিত ছিল। আর আমাদের এই সমাজে কিছু সংখ্যক দালাল সাংবাদিক আছে, যেসব দালালরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করেন, এইসব দালালদেরকে এখনই বয়কট করা উচিত। আমি বলবো না ওদের গায়ে হাত দিতে, কেননা গায়ে হাত দিলে সেটা আইন নিজের হাতে তুলে নেওয়া হয়। তবে এইসব দালালদেরকে এখনই বয়কট করা উচিত এবং এইসব দালালদেরকে যে কোনো ভাবে হোক, এত দালাল যাদের ওদের নিয়োগকর্তাদেরকে সব বয়কট করা উচিত। আমি এই ভিডিও থেকে আমি তাদের উদ্দেশ্যে বলছি। আর এবং যার সব ছাত্র আন্দোলনের যেসব ভাইয়েরা এখনো আন্দোলন করছেন, আমি এইসব হাসনাত আব্দুল্লাহ সহ অন্যদেরকে আমি বলবো যে এইসব মিডিয়াগুলোকে এখনই কঠিনভাবে খুঁটি চেপে ধরা উচিত। আমি যদিও এটার বিপক্ষে, তারপরেও বলছি, কারণ এরা মানে এমন ভাবে প্রশ্ন করে বসেন যেগুলোর উত্তর দিতেই হয়। তবে উত্তর চাইলে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে এমনটা কিন্তু নয়। বিষয়টা কি আমি একটু দেখি। আজ সোমবার সচিবালয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন দাবি নিয়ে। আচ্ছা, এই যে সংখ্যালঘু, এরা যখন আওয়ামী লীগ করে তখন সংখ্যালঘু হয় না? যখন তারা মানে আওয়ামী লীগ করে পরে যখন পট পরিবর্তন হবে, যখন তারা চট্টাপ্পর কাঁপে, তখন তারা সংখ্যালঘু হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ থাকলে তো তাদেরকে আমরা দেখেছি প্রশাসনের, এমনকি সরকারের রাষ্ট্রীয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আমাদেরকে আমরা দেখি টপ টু বটম সব জায়গায়
আর এখন এরা সংখ্যালঘু হয়ে যায় এবং তারা বিভিন্ন রকম দাবি নিয়ে আসে। কিসের দাবি ওদের? এরা যদি আওয়ামী লীগ করে থাকে তোকে মানে চিহ্নিত করুন। ওরা আওয়ামী লীগ করে থাকলে ওদের কেন জেল ঢুকান? নানান অপকর্ম করেছে। আমরা দেখেছি ফরিদপুর একটা সংখ্যালঘু একজনের জন্য কজন লোক মারা গেছে, আমরা দেখিনি এগুলো? আমরা দেখছি। তো তিনি বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, সরকার থেকে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়েও মানে তিনি কথা বলেন। তিনি বলেন এ সময় নতুন মুখ ও নতুন অঙ্গীকার নিয়ে দল গোছাতে আওয়ামী লীগকে পরামর্শ দেন। বিষয়টা খেয়াল করবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, এখানে ভালো ভালো নেতা আছেন। এই দল একসময় মধ্যবিত্তদের বা মধ্যবিত্তের সেকুলার দল ছিল, মুসলিম লীগ ছিল উচ্চবিত্তের, মধ্যবিত্তের দল ছিল আওয়ামী লীগ। এত বড় মানুষের দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশে স্বাধীন করেছেন। জনাব সাখাওয়াত, শেখ মুজিব দেশ স্বাধীন করে নাই। শেখ মুজিব দেশ স্বাধীন করে নাই, আপনি কি জানেন না? জিয়া রহমান কি করেছিল? তাহলে বাংলাদেশের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, তারা কি করেছিলেন? তারা কি দেশ স্বাধীন করে নাই? আপনি এটা কি বললেন? জিয়া রহমান কি স্বাধীনতার ঘোষক ছিলেন না? আপনি এখানে শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন মানে আপনি কোন বয়ান দিতে এসছেন? আপনি কি বয়ান দিচ্ছেন এসব? তিনি বলেন এতে কোন সন্দেহ নাই। জিয়া রহমানটা নিয়ে সন্দেহ আছে আপনার? এবং তিনি বলছেন কারো সন্দেহ থাকার কথা নয়, তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে। শেখ মুজিবের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, শেখ মুজিবের নামে দেশ স্বাধীন হয়েছে। শেখ মুজিব বাংলাদেশে ছিল নাকি শেখ মুজিব বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল? পাকিস্তান গিয়ে মানে জেলখানা নামে সেখানে বিবিআইপি ভাবে সেখানে হালুয়া রুটি খেয়েছিল, সেগুলোকে আমরা জানি না? এই দেশের মানুষ জানে না? আপনি কি করতে চান? আপনি কি করতে চাচ্ছেন? তিনি বলছেন সেই দল এভাবে ভেঙ্গে পড়ে যাবে, নেতা কর্মীদের লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। আফসোস লাগে আপনার? যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তিনি বলছেন নতুন নেতৃত্ব দল গোছানোর পরামর্শ দিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আপনারা দল গুছিয়ে নিন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যে কোনো দল নিষিদ্ধ করা বাজে সংস্কৃতি। ইয়েস, বাজে সংস্কৃতি। তারপর আরো তিনি বেশ অনেক কথা বলেছেন, যে কথাগুলো তিনি খুবই করে বলছেন। তিনি বলছেন যে আপনারা আমাকে চিনেন, সীমানার কথা বলছেন, তিনি নির্বাচনী সীমানার কথা বলছেন। আপনি এই সীমানার যে কথাটা বলছেন, এই কথা বলে কি আপনি আগের বিষয়টাকে মনে করিয়ে দিলেন নাকি? যে আপনি আগে যেসব যেভাবে আপনারা সীমানা নির্ধারণ করে আওয়ামী লীগের ক্ষমতা এনেছিলেন, এখন কি সেগুলোই মানে বলার চেষ্টা করছেন যে আমরা এইভাবে ক্ষমতা এনেছিলাম, এখন তাদেরকে বলছেন যে আসন বা সীমানা সেগুলো নিয়ে? আমি এখানে খুব বিনয়ের সঙ্গে আমি বলবো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং আহ্বায়কদেরকে বলবো যে আপনারা এই বিষয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলুন। কথা বলে আপনারা তার পদত্যাগ চান এখান থেকে। এম সাখাওয়াত হোসেনের অনেক বিতর্কিত কর্মকাণ্ড আমরা জানি। আমি এখানে একটা কথা আমি বলতে যাচ্ছি, তিনি বছর দেড়েক আগে যখন নাকি 1.5 বা 2 বছর আগে আমাদের খেয়াল আছে নির্বাচন কমিশন, এই যে নির্বাচন কমিশন আছে আর কি, আউয়ালের কাজী হাবিবুল আউয়ালের এই কমিশনার বা এই কমিশন সকল রাজনৈতিক দল সহ শ্রেণী পেশার মানুষদেরকে তারা ডেকে ডেকে চা খাওয়াইতো, নাস্তা খাওয়াইতো এবং মিটিং করত। সেখানে সাবেক নির্বাচন কমিশনের কমিশনার সহ, প্রধান কমিশনার সহ অন্যান্য কমিশনকে তারা ইনভাইট করেছিল। তারপর আমি দেখলাম এখানে সাখাওয়াত সাহেব ছিলেন এবং এখান থেকে গিয়ে প্রথম আলো পত্রিকা ঠিক একটি কলাম লিখেছিলেন। কলামটা ঠিক এমন ছিল যে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা হলেই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। এম সাখাওয়াত হোসেন, এইসব বুদ্ধি নিয়ে আপনি পিএইচডি করেছেন? বুদ্ধি। তখন আমি এই সাখাওয়াত হোসেনের এই কলামটাকে আমি ক্রিটিসিজম করে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম, যেখানে আমি বলেছিলাম আমাদের কতগুলো কেন্দ্র এবং প্রত্যেকটা বুথে যদি একটা করে ক্যামেরা থাকে, তখন আমি হিসাব করে দেখেছিলাম 54,000 শুধু খালি মনিটরে লাগবে। 54,000 মনিটর, যা সেন্ট্রাল থেকে বা প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় থেকে বসে এটা মনিটরিং করবে এবং এক একটা বুথে এক একটা করে ক্যামেরা। তাহলে একটা কেন্দ্রে যদি 5টা বুথ থাকে, তাহলে 5টা বুথের জন্য একটা মনিটরের প্রয়োজন। এবং এই মনিটর, একটা মনিটর যদি একজন মনিটরিং করেন কিংবা 2টা মনিটর যদি মনিটরিং করেন, তাহলে কতজন জনবল দরকার?
তারপর বলেছিলাম নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন, তারপর বলেছিলাম নিরবিচ্ছিন্ন ইন্টারনেট প্রয়োজন। এগুলো কি সরকারের পক্ষে দেওয়া সম্ভব? গাজাগরি কলাম লিখলে এরকম লিখাই যা মতামত, যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে এ জাতীয় মন্তব্য বা পরামর্শ লিখেন তাহলে তো সেটা লেখাই যায়। তখন আমি তাকে ক্রিটিসাইজ করে আমি ঠিক এরকম ভাবে আমি পরে কন্টেন্ট করেছিলাম।